অপূর্ব রেডি হচ্ছে, আজ তাকে ডিউটিতে যেতেই হবে। বিয়ে উপলক্ষে দুদিন অলরেডি ছুটি নিয়েছে সে। শিয়া ঘরে অপূর্বের রুমাল, জলের বোতল নিয়ে এসে ড্রেসিং টেবিলের উপর রাখলো, আর চোখে অপূর্বকে দেখলো একবার। সে দাঁড়িয়ে শার্টের হাতা ফোল্ড করছে। শিয়া কি করবে ভেবে না পেয়ে রুম থেকে বেরিয়ে যেতে গেলে অপূর্ব ডেকে উঠল তার নাম ধরে। শিয়া পিছনে ঘুরে বলল, বলুন, কিছু লাগবে আপনার? আর অপূর্ব কিঞ্চিত হেসে বলল, তোমাকে। শিয়া ভড়কে গেল, ইতস্তত করে বলল, মা মানে? অপূর্ব কথাটা এড়িয়ে হাত ঘড়িটা পড়তে পড়তে বলল, শাড়ি সামলাতে না পারলে পরার দরকার নেই। এই বাড়িতে কোনো বাধ্যবাধকতা নেই পোশাকের উপর। শালীনতা বজায় রেখে তোমার মনের মতো পোশাক পরতে পারো। এমন জড়িয়ে পেঁচিয়ে হাঁটার চেয়ে ওইটা বেটার। অপূর্বের এই শেষ বাক্যটায় কি মজার আভাস লুকিয়ে আছে ধরতে পারল না শিয়া। তার মনে চলছে তাহলে মানুষটা খেয়াল করেছে তার শাড়ি পরে হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। শিয়াকে এভাবে ভাবতে দেখে অপূর্ব কিছুটা শিয়ার কাছে এগিয়ে গেল। শিয়া স্তম্ভিত ফিরে সামনে তাকিয়ে অপূর্বকে এত কাছে দেখে চমকে গেল। কয়েক পা পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল কি? আজ কোমরটা ভাঙলো বোধ হয়, এই মনে মনে বলে চোখ বুঝতেই একটা হাত এসে ওকে জড়িয়ে নিল, টেনে নিল আরও কাছে। শিয়া চোখ খুলল পিট পিট করে, মাথা তুলে অপূর্বকে এত কাছে দেখে দ্রুত সরে গিয়ে বলল, সরি, আমি আসলে মানে আপনি। অপূর্ব এবার কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল, ইটস ওকে, তবে এক্ষুনি শাড়ি ছেড়ে অন্য কোনো জামা পরো। আর শিয়া, আগে যেমন বন্ধু হিসেবে তুমি করে বলতে, তেমন ডেকো। আপনি ডাক্তার দূরের লাগে বড্ড। শেষ কথাটা বেশ নরম কণ্ঠে বলল অপূর্ব। শিয়া শুধু মাথা নাড়ল। অপূর্ব তাকে সাবধানে থাকতে বলে বেরিয়ে গেল। শিয়া বিছানায় বসে পড়ল। সে যথাসাধ্য মানিয়ে নেওয়ার চেষ্টা করছে জীবনের এই নতুন পরিবর্তনের সঙ্গে, কিন্তু আদৌ কি সে আর 5টা বইয়ের মতো লক্ষ্মী বউ হয়ে উঠতে পারছে? সে জানে পারছে না। কিছু করতে গেলে পুরনো দিনের কিছু জমানো স্মৃতি বারে বারে ধাক্কা দেয় তার মস্তিষ্ককে। অপূর্ব নিশ্চয়ই এই রকম বউ ডিজার্ভ করে না। আচ্ছা, তার উপর সে করুণা করেনি তো অসুস্থ বলে? শিয়া মাথা চেপে ধরল। বারবার কেন সেই একই প্রশ্নে এসে থামে তার চিন্তা। শিয়া আর পারল না বসে থাকতে, উঠে নিচে গেল। একদিক থেকে সে ভীষণ ভাগ্যবতী মনে করে নিজেকে সে, এত সুন্দর শ্বশুরবাড়ি পাওয়ার জন্য। অপূর্বের মা বাবা শিয়ামকে সত্যি বলেছিল বিয়ের সময়, তারা সত্যি শিয়াকে বিয়ের পর তাদের মেয়ে বানিয়েই রেখেছে। 2 দিনেই শিয়াকে তারা অনুভব করিয়েছে যে তারও বাবা মা আছে, যাদের যখন খুশি জড়িয়ে ধরা যায়, যাদের উপর অভিমান করা যায়, আবদার করা যায়। সময়টা কম হলেও শিয়ার ভালোবাসার পরিমাণটা শুধু বেড়েই গেছে। শিয়া নিচে নেমে রান্নাঘরে সাইমা বেগমের কাছে গিয়ে কাঁধের একপাশে মুখ ঠেকিয়ে দাঁড়ালো। সাইমা বেগম তাকে দেখে হেসে দিয়ে বললেন, কি ব্যাপার আম্মু, মন খারাপ? শিয়া অবাক হয়ে বলল, তুমি কি করে বুঝলে? সাইমা বেগম এবার মিষ্টি হেসে তরকারি নাড়তে নাড়তে বলল, মায়েদের এসব বোঝাতে হয় না, তারা ছেলে মেয়েদের চোখ দেখেই বুঝতে পারে। অপু আর অপা এত বড় হওয়ার পরও মন খারাপ হলে আমার আশেপাশে এসে ঘুরঘুর করে। কিছু জিজ্ঞেস করলে বলে এমনি ঘুরছে। কিছুক্ষণ আমি কথা বলে সহজ করলে তারপর মন খারাপের কারণ খুলে বলে। শিয়া হালকা হাসলো। কেন যেন এখন তার মনটা আগের থেকে ভালো লাগছে। একটা বাটি নিতে নিতে বলল, আমি কিছু সাহায্য করি আম্মু? সাইমা বেগম অবাক হয়ে বললেন, সে কি কথা, আজ অফিস নেই তোমার? সবাই তো বেরিয়েই গেল কাজে। শিয়া বাটিতে থাকা সবজিগুলো নাড়তে চাটতে বলল, 3 দিনের ছুটি নেওয়াই ছিল আগে থেকে, তবে আজ যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু এখন ভালো লাগছে না। সাইমা বেগম হেসে বললেন, তাহলে ঠিক আছে, আজ তাহলে সারা দিন মা বেটি মিলে জমিয়ে আড্ডা দেব, কেমন? শিয়া বেশ খুশি হলো। 2 মা মেয়ে মিলে একসাথে রান্না শেষ করলো। সাইমা বেগম গল্পের সাথে সাথে ধীরে ধীরে সংসারী হওয়ার কিছু নিয়মও বলে দিলেন। তার এত দিনের সংসার জীবনের কিছু মজার, কিছু দুঃখের গল্প তুলে ধরলেন। শিয়া সেসব শুনে কখনো খিলখিলিয়ে হাসল, তো কখনো অবাক হয়ে শুনল সেসব। বিকেলের পর সেই আড্ডায় যোগ দিলেন অলিক সাহেব আর অপাও। ঝগড়া, খুনসুটি, লুডো খেলা সবটা মিলিয়ে শিয়ার দিন আজ এক কথায় খুব খুব ভালো কাটল। রাতে অপূর্ব বাসায় ফেরার পর থেকেই শিয়াকে বেশ ফুরফুরে মেজাজে দেখল। তখন বেশ খুশি হলেও এই মুহূর্তে ঘরে শিয়ার অপেক্ষা করতে একদমই তার ভালো লাগছে না। আচ্ছা, সারাদিন তো কাটলো সবার সাথে,
তার জন্য কি এই রাতটুকুর কটা ঘন্টাও দেওয়া যায় না? বেজায় বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বসলো ল্যাপটপ নিয়ে। যদিও তার তেমন কোনো কাজ নেই, কিন্তু বিরক্তি তো কমাতে হবে। কয়েক মিনিটের মধ্যেই শিয়া বেশ ফুরফুরে মেজাজে এক প্রকার প্রজাপতির মতো উড়তে উড়তে একটা প্লেট হাতে নিয়ে এসে বসলো অপূর্বের পাশে। অপূর্ব আর চোখে তাকালো শিয়ার দিকে আর প্লেটের দিকে। কিছু একটা পাকোড়া হবে আছে। অপূর্বের আপাতত সেই বিষয়ে ইন্টারেস্ট নেই। মুখ ল্যাপটপের দিক করেই বলল, এখন এই অধমের কথা মনে পড়ল ম্যাডামের? শিয়া এবার হাসি মুখ পাল্টে বলল, অমনি বলছো কেন? তোমায় কি ভুলে গেছি নাকি যে মনে করতে হবে সময়ে সময়ে? অপূর্ব হাসল, ল্যাপটপটা পাশে বন্ধ করে রেখে বলল, তা এত খুশির কারণ কি? আজ কি করলে সারাদিন, আমিও একটু শুনি। শিয়া আবার হেসে উত্তেজিত হয়ে হিসাব দিতে লাগলো তার সারাদিনের। অপূর্ব কতটা শুনল বোঝা গেল না, তার দৃষ্টি শুধু ওই হাস্যোজ্জ্বল মুখটায়। কতগুলো দিন বাদে সে শিয়াকে এইরকম হাসি খুশি দেখছে। প্রশান্তির এক হাওয়া বয়ে গেল শরীরে তার। সে পারছে ধীরে ধীরে শিয়াকে কষ্টের বেড়াজাল থেকে মুক্ত করতে। ডোরবেল বেজেই চলেছে। ইন্দ্রা বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বিড়বিড় করতে লাগলো, এত সকালে এইভাবে কে ডোরবেল বাজাচ্ছে? উফ, আসছি আসছি, শেষ বাক্য একটু জোরেই বলল। গিয়ে দরজা খুলতেই চমকে গেল ইন্দ্রা। তার সামনে স্বয়ং সিরাজ দাঁড়িয়ে। ইন্দ্রা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি এই সময়ে এইখানে? কোনো দরকারে এসেছিলেন? সিরাজ বুঝল না, সামনের মেয়েটি কি তার সাথে মজা করছে? রাগ চাপলো মাথায়। এক হাত দরজায় রেখে মাথাটা কিছুটা সামনের দিকে ঝুঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস, মিস ইন্দ্রাকে দরকার। তার অমূল্য কিছু সময় থেকে আমায় কি কিছু সময় ভিক্ষে দেওয়া যাবে তা জানা দরকার। ইন্দ্রা মিনমিন করে বলল, এই রকম করে কেন বলছেন? আসুন ভিতরে এসে বলুন, কি বলবেন? শিরা চোখ বুঝে মনকে কন্ট্রোল কন্ট্রোল বলে সামলে গম্ভীর গলায় বলল, তোমার বাবা বাড়ি আছেন? ইন্দ্রা ঘাড় নাড়িয়ে বলল, না, কয়েকদিনের জন্য বাইরে গিয়েছেন কাজের সূত্রে। একটা বারণ শোনেননি আমার। সিরাজ ইন্দ্রাকে পা থেকে মাথা অবধি দেখে বলল, তাহলে বাইরে কোথাও কফি শপে চলো, একা একটা মেয়ের বাড়িতে যাওয়াটা ঠিক দেখাবে না। ইন্দ্রা ইতস্তত করলেও সিরাজের গরম মেজাজ দেখে কিছু বলল না, শুধু ওড়নাটা পাল্টে চুল ঠিক করে লিপ বাম লাগিয়ে বেরিয়ে পড়ল ইন্দ্রা। সিরাজের গাড়িতে ওঠার সাথে সাথেই শুরু হলো তার প্রশ্নের বান। কই ছিলে ইন্দ্রা এই 2 দিন? না একটা ফোন, না মেসেজ। ফোনটা অবধি সুইচ অফ করে রেখেছো। জানো, আমার কেমন পাগল পাগল অবস্থা হয়েছিল। এই সব কেন করছো? শুধু চন্দ্রার জন্যে? ইন্দ্রা থমকালো। সিরাজ এইভাবে ব্যাপারটা ধরে ফেলবে সে ভাবেনি। সে আসলেই চন্দ্রার ফোন কল থেকে বাঁচতেই এই 2 দিন ফোন অফ করে রেখেছে। সিরাজের এইরূপ প্রশ্নে শুধু মাথা উপর নিচ করল। সিরাজ নিঃশ্বাস ছাড়ল। 2 বোনের মধ্যে কিছু বলতে চায় না সে। সিরাজ এতদিনে যা দেখেছে বুঝেছে, তাদের সম্পর্কটা এতটাও ঠুনকো নয় যে এই সামান্য মনোমালিন্যে ভেঙে যাবে। আপাতত কিছু সমস্যাকে তাদের মতোই ছেড়ে দিতে হয়, তারা নিজে থেকেই যেন কিভাবে ঠিক হয়ে যায়। সিরাজ চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। ইন্দ্রা তা দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা এখন? সিরাজ নির্লিপ্ত কণ্ঠে বলল, দেখি আশেপাশে কোনো বাচ্চাদের নিয়ে ঘোরার জায়গা আছে কি। ইন্দ্রা আবার ফুঁসে উঠল, আপনি আবার আমায় বাচ্চা বললেন? গাড়ি থামান, গাড়ি থামান বলছি, যাব না আমি আপনার সাথে, বলে মুখ ঘুরিয়ে বসে রইল। সিরাজ হেসে দিল, এই মেয়েটা নাকি তার থেকে বড়, কেউ বিশ্বাস করবে? সারাক্ষণ বাচ্চাদের মতো ছটপট করে, তারপর তাড়াহুড়ো করতে গিয়ে এদিক সেদিক পড়ে যায়, আবার কিছু বললেই বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে থাকে। যাই হোক, এই ছোট ছোট বাচ্চা মুখগুলোতেই তো সে ডুবে মরেছে। এই সব জিনিস মোটেই কমের চোখে দেখবে না সে। সিরাজ গাড়ি পার্ক করে ইন্দ্রাকে নামতে বলল। ইন্দ্রার হাতের শুধু 2টো আঙুল নিজের আঙুলে আবদ্ধ করে চোখে সানগ্লাস পরে নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে হাঁটতে লাগলো। ইন্দ্রা একবার হাতের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে হাঁটতে লাগলো। যাওয়ার সময় এক ভদ্রলোক সিরাজকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে দেখল। সিরাজের চোখ এড়ালো না। হঠাৎ ইন্দ্রাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমায় লোকে এইরকমভাবে দেখছে কেন? মুখে কি কিছু লেগে আছে, দেখো তো একবার। ইন্দ্রা এবার ভালো করে পর্যবেক্ষণ করলো সিরাজকে। গায়ে পরা শার্টের উপরের 2টো বোতাম খোলা দেখেই বোঝা যাচ্ছে শার্টটা ভীষণ তাড়াহুড়োই পরা হয়েছে। সাথে তো উস্কো খুস্কো চুল আছেই। আচ্ছা, মানুষটা কি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এভাবেই চলে এসেছে? একজন জিম করা পারফেক্ট শেপের বডিওয়ালা সুদর্শন ছেলেকে এই রকম এলোমেলো রূপে দেখে যে কেউ 2বার ঘুরে দেখবে, সেটা হোক কৌতূহলের দৃষ্টিতে আর হোক মুগ্ধতার।
কিন্তু এখন ইন্দ্রার ভীষণ রকম হাসি পেল সিরাজের এই রূপ দেখে। কিছু না বলে স্থান কাল বয়স ভুলে খিলখিলিয়ে হেসে উঠল রাস্তার মাঝে। আগে যাও বা একটা দুটো মানুষ দেখছিল, এখন রাস্তার যাতায়াত করা প্রায় সব মানুষই তাদের দিকে ফিরে ফিরে চাইছে। ইন্দ্রার হাসি দেখে অপলক চেয়ে রইল সিরাজ। এই প্রথম মেয়েটাকে এইরকম হাসতে দেখল সে, নয়তো ইন্দ্রাকে সবসময় সব বিষয়ে মুচকি হাসতেই দেখেছে সে। ইন্দ্রা হাসি থামিয়ে বলল, এই রকম পাগল বেশে ঘুরলে তো সবাই চেয়ে চেয়ে দেখবেই। সিরাজ হকচকিয়ে বলল, মানে? ইন্দ্রা এবার আশেপাশে দেখে একটা শপের বাইরের কাঁচের দরজার সামনে সিরাজকে দাঁড় করিয়ে বলল, দেখুন কি অবস্থা আপনার। সিরাজ দেখে চেঁচিয়ে বলল, শিট, এভাবে ছিলাম এতক্ষণ, আগে বলনি কেন? বলে এই গাল ফুলিয়ে চুলগুলো ঠিক করতে লাগলো। তার চুল আগাগোড়ায় একটু ঝাঁকড়া টাইপের, তাই জেল দিয়ে সেট করে রাখে সে। কিন্তু এখন আর উপায় কি? ইন্দ্রা একটু এগিয়ে এসে সিরাজের শার্টের দুটো বোতাম লাগিয়ে দিল। সিরাজের সাথে চোখাচোখি হতেই অস্বস্তিতে সরে দাঁড়ালো আবার। সিরাজ মুচকি হেসে একটা হোটেলের ভিতর গিয়ে দুইজনের একটা টেবিলে বসলো। খাবার অর্ডার দিয়ে দুজনে টুকটাক কথা বলতে থাকলো। খাবার আসার পর সিরাজ এক চামচ তুলতেই তার পায়ের কাছে একটা বাচ্চা এসে হাসি মুখে দাঁড়ালো। বেশি না হলেও অন্তত বছর 4 হবে বাচ্চাটার। সিরাজ হেসে নাম জিজ্ঞেস করলো তার। সেও হেসে বলল, ইহাদ। সিরাজ এবার তাকে কোলে তুলে নিয়ে বলল, তোমার বাবা মা কই ইহাদ? একা কেন এখানে? বাচ্চাটি তার মতো করে উত্তর দিল, ওয়াশরুমে পাপা, ওখানে মা। বেশ অনেকক্ষণ ধরে সিরাজ আর ইন্দ্রা বাচ্চাটার সাথে গল্প আর আদর করলো। কিছুক্ষণ পর একটি লোক এসে বলল, এক্সকিউজ মি। সিরাজ তাকিয়ে বলল, ইয়েস। লোকটি কিছু বলার আগে বাচ্চাটা পাপা বলে এগিয়ে গেল। লোকটি এবার হাসি মুখ করে বলল, সরি ওর জন্য, খুব জ্বালিয়েছে না? আমি ভয় পেয়ে গেছিলাম, কোথায় না কোথায় গেল। থ্যাংক ইউ আপনাদেরকে আমার অনুপস্থিতিতে ওকে দেখার জন্য। সিরাজ হেসে বলল, আরে না না, অসুবিধার কী আছে, ও খুব ভালো, আর আমাদেরও ভীষণ ভালো লাগলো। তবে পরবর্তীতে একটু খেয়াল রাখবেন ওর দিকে। বলেই আবার বাচ্চাটার গালে মুখ ঘষতেই বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠল। লোকটি হেসে ইহাদকে নিতে নিতে বলল, আপনার বাচ্চা ভীষণ পছন্দের মনে হয়। সিরাজ এবার আর চোখে ইন্দ্রার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ খুব। বাচ্চাগুলো এত কিউট হয় যে দেখলেই মনে হয় সারা দিন কোলে নিয়ে বসিয়ে রাখি। বলেই বড়সড় এক হাসি দিল। তারপর বাচ্চাটাকে হেসে বাই করল। ইন্দ্রার দৃষ্টি এড়ালো না সেই কথাটা। আচ্ছা, বাচ্চা কথাটা কি সিরাজ তাকে উদ্দেশ্য করে বলল তখন? ভাবতেই ইন্দ্রার রাগ হওয়ার পরিবর্তে একরাশ লজ্জা এসে ঘিরে ধরল তাকে। চন্দ্রা সময় মতো সিনথিয়াদের বাড়ি চলে এসেছে। প্রথমে আসতেই তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, পরে সিনথিয়াকে ফোন করে গার্ডদের বলে তাকে ঢুকতে হয়েছে। তাও তারা চন্দ্রার ব্যাগ চেক করতে ছাড়েনি। চন্দ্রা এতে খুবই বিরক্ত। শিয়ামকে সকালে সুইটি বেগমের কথাটা বলতে শিয়াম বলেছিল ওই দিকটা সে সামলে নেবে, তবে চন্দ্রা যাতে মাথা ঠান্ডা করে যা করার করে। চন্দ্রা আজ বুকে অনেক সাহস নিয়ে এসেছে, যা করার আজকের মধ্যেই করতে হবে তাকে। সিনথিয়া চন্দ্রাকে দেখতে পেয়েই জড়িয়ে ধরল। চন্দ্রা পুরো বাড়িটা চোখ বুলিয়ে বলল, বাহ, বেশ সুন্দর তো তোমার বাড়িটা, আমায় একটু ঘুরে দেখাবে? সিনথিয়া রাজি হলো। খুশি মনে চারদিক প্রত্যেকটা ঘর ঘুরিয়ে দেখালো চন্দ্রাকে। চন্দ্রা জিজ্ঞেস করলো, এখনো তোমার বন্ধুরা আসেনি? সিনথিয়া মুখ ভার করে বলল, না, তারা বলল আর একটু দেরি হবে। চন্দ্রা হেসে বলল, চিন্তা করো না, চলো। বলে দুজনে ডাইনিং টেবিলে বসলো। চন্দ্রাকে কিছু স্ন্যাক্স খেতে দিল সিনথিয়া। চন্দ্রা সাবধানবশত কিছুটা জোলাপ বের করে একটুখানি মিশিয়ে দিল শিয়ার জুসে। তার খারাপ লাগলো, কিন্তু তার কাছে আর উপায় নেই। সিনথিয়াকে আসতে দেখেই চন্দ্রা দ্রুত জুসটা এগিয়ে রাখলো। সিনথিয়া বারবার বাথরুম টু রুম আর রুম টু বাথরুম করছে। চন্দ্রা দুবার ওআরএস জল দিয়েছে, তাও তেমন কাজ হচ্ছে না। চন্দ্রা জানে লিমিটেশন, তাই অল্পই দিয়েছে একদম। চন্দ্রা এদিক ওদিক তাকালো। সিসিটিভি লাগানো আছে রুমের ভিতর না হলেও ডাইনিং, বড় গেট, সব জায়গায়। চন্দ্রা অত ভাবলো না, ধরা সে এমনিই পড়বে পরে, কিছু না কিছু ভাবে। সিসিটিভি ফুটেজ বন্ধ সে এখন কোনোভাবেই করতে পারবে না, কিন্তু শিয়াম বারবার ঘরের ভিতরে সিসিটিভি থেকে সাবধানে থাকতে বলেছে তাকে। চন্দ্রা সিনথিয়াকে বলল, আমি দেখছি যদি রুমে কোনো ওষুধ থাকে। যদিও কথাটা ভিত্তিহীন, সে মোটেই এই একদিনে এসে কারোর রুম থেকে ওষুধ খুঁজে পাবে না। সিনথিয়া কিছু বলল না, কারণ সে বলার অবস্থায়ই নেই।
পেট চেপে পা মুড়ে সোফায় বসে আছে। সে বুঝতে পারছে না আজ সকাল অবধিই তো সে ঠিক ছিল, হঠাৎ কী এমন খেলো সে যাতে তার পেট এত মোচড়াচ্ছে। আজ সব খাবার বাইরে থেকে অর্ডার দেওয়া হবে, তাই সে সব সার্ভেন্টদের ছুটি দিয়েছে। তার সাথে থাকা আয়াকেও আজ বেড়ে পাকামি করে সে ঘরে পাঠিয়ে দিয়েছে। সিনথিয়া এসব ভাবতে ভাবতেই মাথা সোফার পিছনের দিকে হেলিয়ে দিল। কিন্তু বেশিক্ষণ রইল না সে। অস্বস্তি কয়েক সেকেন্ডের মধ্যেই আবার তাকে বাথরুমে শরণাপন্ন হতে হলো। সে আগেই জেনে নিয়েছিল সুইটি বেগমের রুম, তাই একবার দরজার দিকে তাকিয়ে আলমারি খোঁজা শুরু করলো। কোথাও না পেয়ে লকার খোলার কথা ভাবলো। শিয়ামকে চাবি ছাড়া লকার খোলার জন্য আরও একটা উপায় বলেছে। চন্দ্রা ব্যাগ থেকে একটা নেল কাটার বের করলো, সেখান থেকে নেল ফাইলটা খুলে লকার খোলার চেষ্টা করলো। সময় লাগলো, তবে খুলে গেল। চন্দ্রা একটা বিশ্বজয়ের হাসি দিল, কিন্তু সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ফাইল তো সে পেল না, কিন্তু সেখানে মোট 5টা মোটা মোটা ফাইল রাখা। চন্দ্রা বুঝবে কি করে এবার? পড়ে দেখার মতো তার হাতে সময় নেই। চন্দ্রা ভেবে না পেয়ে শিয়ামকে কল করলো। 2বার কল হয়ে কেটে গেল। চন্দ্রা এবার উপায় না পেয়ে চিন্তিত হয়ে ফাইলগুলো দেখতে লাগলো। না, প্রচুর পেপার্স। চন্দ্রা এইটাই বুঝতে পারছে না এত দরকারি কাগজ কিসের। বাইরে থেকে কারোর আসার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে আলমারিতে আবার ফাইলগুলো রেখে দরজা বন্ধ করে দিল চন্দ্রা। সেই সময় সিনথিয়া ঘরে ঢুকলো। মেয়েটা একেবারে নেতিয়ে গেছে কিছুক্ষণে, হাঁটতেও যেন কষ্ট হচ্ছে। চন্দ্রা সিনথিয়াকে দেখে এগিয়ে গিয়ে ধরল। নিজের হয়ে সাফাই দিতে গিয়ে নিজের কথাতেই কথা জড়িয়ে ফেলল। সিনথিয়া, আমি আসলে এখানে ওষুধ মানে ওই আলমারির কাছে ওই দিকে ভাবলাম আমি। চন্দ্রা কি বলছে সে নিজেও বুঝতে পারছে না। সিনথিয়া কি তাকে দেখেছে? সিনথিয়া চন্দ্রার হাতের উপর হাত রেখে বলল, রিল্যাক্স আপু, বুঝতে পেরেছি, কিন্তু এখন এই ঘর থেকে চলো। মম পছন্দ করেন না ঠিক তার ঘরে কেউ ঢুকুক। চন্দ্রা মাথা নাড়িয়ে সিনথিয়াকে নিয়ে বেরিয়ে গেল ও রুম থেকে। সিনথিয়াকে বলল, ওহ দেখেছো, আমি আমার ব্যাগটা আনিনি, দাঁড়াও ওইটা নিয়ে আসি, আর তোমার জন্য 1 গ্লাস ওআরএসের জলও আনি। সিনথিয়া মাথা নাড়ল। চন্দ্রা রুমের বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখে আবার সুইটি বেগমের রুমে ঢুকলো। তাড়াতাড়ি করে আবার আলমারি খুলে ফাইল দেখতে লাগলো। শেষে একটা নীল রঙের ফাইল পেল। সেটা খুলতেই আকাঙ্ক্ষিত জিনিসটা চন্দ্রার সামনে পড়তেই চন্দ্রার চোখ চিকচিক করে উঠল। চন্দ্রা তাড়াতাড়ি করে ফাইল থেকে কাগজগুলো বের করে নিল। কি মনে করে অন্য ফাইল থেকেও কটা কাগজ নিল, যদি কোনো কাজে লেগে থাকে ভবিষ্যতে। ফাইল না হলে সমস্যা হবে। এইভাবে শাড়ির ভাঁজে আস্তে করে নিয়ে আঁচল দিয়ে নিজেকে পুরো ঢেকে নিল। তারপর আস্তে আস্তে নিচে গিয়ে কাগজগুলো ব্যাগে ঢোকাবে এমন সময় ডোরবেল বেজে উঠল। থামাথামির নাম নেই, বাজছে তো বাজছেই। চন্দ্রা তাড়াহুড়োতে ব্যাগে না রেখে সোফার সিটের নিচে রেখে দরজা খুলতে গেল। পিয়াস, এই পিয়াস, বিরক্তি নিয়ে ডাকতে ডাকতে নিজের অফিসের রেস্ট রুমে ঢুকে টাইয়ের নট ঢিলে করে গা এলিয়ে দিল নিজের চেয়ারে। একমাত্র তার এই রুমেই সিসিটিভি নেই। চন্দ্রার জন্য চিন্তা হচ্ছে তার। সকাল থেকে কল দিতে পারিনি মেয়েটাকে, কত দূর কী এগোলো কী হলো সে কিছুই বুঝতে পারছে না। বিরোধী পক্ষ আগের দিন সকাল থেকেই ঝামেলা শুরু করেছে। কাল পরিবেশ শান্ত থাকলেও আজ সকাল থেকেই চারিদিকে হাজার রকম নিউজ বেরোচ্ছে। প্রেস কনফারেন্স, এই সব দিক দেখতে গিয়ে ফোন পর্যন্ত ধরতে পারেনি সে। চন্দ্রা নিজেও সকালে উঠে খবরের কাগজে এইসব নিউজ পড়ে গেছে। শিয়াম তাকে চিন্তা করতে বারণ করেছে, আশ্বাস দিয়েছে সে এই দিকটা সে সামলাবে। পিয়াস হন্তদন্ত হয়ে শিয়ামের রেস্ট রুমে ঢুকেই চিন্তিত মুখ নিয়ে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে রে শিয়াম, রাসেল বাস্টারটা পিঠে ছুরি মেরেছে, সুইটি বেগমকে আটকানোর জায়গায় সব বলে দিয়েছে। বলে চোখ নিচু করে দাঁড়িয়ে রইল সে। আশানুরূপ কোনো উত্তর না পেয়ে পিয়াস আবার চোখ তুলে তাকালো শিয়ামের দিকে। শিয়ামকে চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে থাকতে দেখে পিয়াস কী প্রতিক্রিয়া করবে বুঝতে পারল না। নিভে যাওয়া গলায় বলল, শুনলি শিয়াম, কিছু তো বল। রাসেল কি করে এমন করতে পারল? সবচেয়ে বেশি ভরসা করেছিলাম আমরা ওকে। শিয়াম এবার হালকা চোখ খুলে বলল, হুম হুম কি জানিস তো পিয়াস, আমরা যাকে সবচেয়ে বিশ্বস্ত ভাবি, দিন শেষে তারাই পিঠে ছুরি মারে। ওর যে আমার উপর রাগ ছিল আমি বুঝেছিলাম, তবে এতটা করবে বুঝিনি। যাক, ওসব ওর নিজের শাস্তি নিজে পাবে যখন এই কোম্পানি থেকে বেরিয়ে অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করবে। মিলিয়ে নিস তুই?
ঠিক 1 মাস পরই ও এখানে আমার সামনে আসবে। আর সত্যিই তো, একদিন জানারই ছিল, আজ না হোক কাল। কিন্তু এখন আমার চন্দ্রার জন্য বেশি চিন্তা হচ্ছে। এসব ছাড়, এখান থেকে বেরোতে হবে। এখন চন্দ্রার কাছে যাওয়া বেশি ইম্পর্টেন্ট। গার্ডদের ইনফর্ম কর। পিয়াস মাথা নাড়িয়ে বেরোতে গেলেই সেই রুমে আওয়াজ হলো দরজায়। শিয়াম ভ্রু কুচকে তাকালো। তার এই রুমে পিয়াস ব্যতীত অতি দরকার ছাড়া কেউ আসে না। তাহলে পিয়াস শিয়ামকে চোখের ইশারায় আশ্বস্ত করে বাইরে গেল। কয়েক মিনিটের মধ্যেই আবার সে রুমে ঢুকলো। এবার তাকে আগের চেয়ে বেশি চিন্তিত মনে হচ্ছে। শিয়াম হাঁপ ছাড়ল। আজ সকালটা বোধহয় না হলেই ভালো হতো। পিয়াস এবার এসে বলল, বেরোনো যাবে না শিয়াম, এখন বাইরে প্রচুর ভিড়। প্রেস মিডিয়া সমান তালে ভিড় বেড়েই চলেছে। সবার তোকে চাই, নইলে ঝামেলা করবে। শিয়াম এবার সত্যিই চিন্তায় পড়ল ভীষণ। এই দিক সে সামলে নেবে, কিন্তু ওই দিক চন্দ্রা একা কিভাবে সামলাবে? সে চেয়েও এখন এখান থেকে বেরোতে পারবে না। শেষমেশ পিয়াসকে কিছু বলে বেরিয়ে গেল রুম থেকে। অপূর্ব শিয়ার জন্য 2 ব্যাগ চকলেট নিয়ে এসেছে। আর সেই সব পেয়ে শিয়া খাবার দাবার ছেড়ে সেইগুলো নিয়ে বসেছে। সাইমা বেগম সেই নিয়ে ছেলেকে বকেই যাচ্ছে তখন থেকে। কেন যে সে এই খাবার সময় এতগুলো চকলেট এনেছে? অপূর্ব কপাল চাপড়ালো। তার তো এখন নিজেকে এই বাড়িতে থাকা ভাড়াটে লাগছে। যাই হোক, আশেপাশে সব দোষ তার হয়ে যাচ্ছে। এই তো আগের দিন রাতেই পাকোড়াগুলোই একটু নুন হয়ে গিয়েছিল। শিয়া সেই শুনে মুখ ফুলিয়ে সাইমা বেগমের কাছে নালিশ ঠুকেছে। আর সেই নিয়েই কি ঝামেলা। সাইমা বেগম, অলিক সাহেব সবাই বেশ ভালো করেই বকেছে তাকে। লজিক দিয়ে বুঝিয়েছে মাঝে মাঝে তরকারিতে নুন বেশি খেতে হয়। এই সব লজিক শুনে অপূর্বের অর্ধেক রাত অবধি ঘুম আসেনি। শিয়া সব মেনে নিলেও শিয়ার ওই মুখ ফোলানো তার সহ্য হয়নি। তাই ডিউটি থেকে আর্জেন্ট ছুটি করিয়ে গোলাপ আর চকলেট নিয়ে হাজির হয়েছে। গোলাপগুলো শিয়াকে যদিও দেওয়া হয়নি এখনও। শিয়া 2 হাতে 2টো চকলেট খেতে খেতে রুমে ঢুকলো। অপূর্ব তাকে কিছুক্ষণ দেখে হেসে এগিয়ে গিয়ে টিস্যু দিয়ে মুখ, নাক, গাল মুছিয়ে দিল। শিয়া স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। বুকটা তার ধকধক করছে হঠাৎ। অপূর্ব সেই রকম হাসি মুখ করে বলল, বাচ্চাদের মতো নিজেও খেয়েছ, নাক গালকেও খাইয়েছ দেখছি। শিয়া মুখ ফুলে বিছানায় পা তুলে বসলো। চকলেট এনে দিয়েছে বলে আর ঝগড়া করল না। হঠাৎই তার মনে পড়ল কতদিন সে চকলেট খায় না। একসময় ভীষণ পছন্দের ছিল তার চকলেট। টাকা থাকলেই শিয়া এদিক ওদিক থেকে চকলেট কিনে খেত। কিন্তু আতিফের পড়াশোনা শেষে চাকরির জন্য অ্যাপ্লাই করার সময় থেকে সে এসব ছোট ছোট জিনিসে পয়সা খরচ করা ছেড়ে দিয়েছিল। খালি মনে হতো ওই টাকা বাঁচিয়ে আতিফকে কিছু একটা কিনে দিবে। শিয়ার আর গলা দিয়ে নামল না চকলেট। মনটা বিষিয়ে গেছে তার। অপূর্বের শান্ত ধীর গলায় তার নাম শুনে তার দিকে ফিরল সে। অপূর্ব কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। আজ আতিফকে দেখলাম হসপিটালে। বইয়ের সাথে এসেছিল। আমায় না চিনলেও আমি ঠিকই চিনেছি। কিন্তু তার মুখ দেখে আমার কেমন যেন লাগলো, ঠিক ভালো না। একবার মনে হয়েছিল গিয়ে কথা বলি, মেরে ওখানেই মুখটা ভেঙে দিই। কিন্তু করিনি। তোমার অপমান আমার সহ্য হতো না। আর ওখানেই খুন করে দিতাম আমি রাস্কেলটাকে। শিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ভালোই আছে, ভালো থাকার জন্যই তো ছেড়ে গেছে। আর প্লিজ অপূর্ব, ওর কথা তুলবে না কখনো, বলে আবার চকলেটে কামড় বসালো। অপূর্ব শিয়ার দিকে তাকালো। কষ্ট দিয়ে ফেললো কি মেয়েটাকে? কবে সে মানসিক শারীরিক দিক থেকে নিজের করে পাবে মেয়েটাকে? কবে তার হয়ে যাবে পুরোপুরি? আদৌ হবে তো? অপূর্বর আনা গোলাপ ফুলগুলো বিছানায় একপাশে রেখেই চলে গেল রুমের বাইরে। শিয়া কিছুক্ষণ পর লক্ষ্য করল ফুলগুলোকে। সেগুলো হাতে নিয়ে মুচকি হাসলো রুমের দরজার দিকে তাকিয়ে। সিরাজের জোরাজুরিতে ফোনটা অন করতেই হয়েছে ইন্দ্রাকে, নয়তো সে হুমকি ধমকি দিয়ে গেছে পরে এমন ফোনে না পেলে বাড়ি থেকে এসে তুলে নিয়ে যাবে। ইন্দ্রা বেশ ভয় পায় এই বেখেয়ালি ছেলেটাকে, কখন যে কি করে বসে। তাই ইন্দ্রা আর রিক্স না নিয়ে সিরাজের কথা মতো ফোন খুলে রেখেছে। কিন্তু তার এখন মনে হচ্ছে, কেন খুললো সে ফোনটা? সিরাজ অলরেডি 4 ঘন্টায় 10 বার ফোন করে ফেলেছে। প্রত্যেকবারই ইন্দ্রা কারণ জিজ্ঞেস করলে বলেছে সে চেক করছে ইন্দ্রা ফোন আবার বন্ধ করলো কি না। লাস্ট ফোন আসার কয়েক মিনিট পর আবার ফোন আসতেই ইন্দ্রা এবার ফোন তুলে রেখে বলল, কি হয়েছেটা কি বলবেন? এতবার ফোন করার কোনো মানে হয়? আমি একটা কাজ করতে পারছি না ঠিকভাবে। সিরাজ ওপাশ থেকে বলল, আমার সন্দেহ হচ্ছে তোমার উপর। যদি আবার ফোন বন্ধ করে দাও
তুমি এই কলে থেকেই বাকি কাজ করো। ইন্দ্রা হাঁপ ছাড়ল। হ্যাঁ, তার কাছে আপাতত এটাই বেটার। বারবার ফোন ধরাচ্ছে। ফোনের ওপাশে সিরাজ মুচকি হাসল। মেয়েটাকে সারাক্ষণ জ্বালাতে তার মাঝে যে খুশি হয়, সেই খুশি আর কিছুতে পায় না। চন্দ্রা ভয়ে ভয়ে গিয়ে সিনথিয়ার বাড়ির বড় দরজাটা খুলল। অমনি ফটফট করে কিছু একটার আওয়াজ এলো। অনেকগুলো মেয়েলি কণ্ঠস্বরে চেঁচিয়ে উঠল, হ্যাপি বার্থডে। শুনতে পেয়ে চন্দ্রার চোখ পিটপিট করে খুলে কানে চেপে থাকা 2 হাত নিচে নামালো। সামনে কতগুলো তাকে দেখে অবাক হওয়া মেয়েকে দেখে মনে কোথাও একটা স্বস্তি ফেলল। হঠাৎই খুব ভয় পেয়ে গেছিল সে। সামনের মেয়েগুলি একে অপরের মুখ চাওয়াচাই করল। তারা যে সিনথিয়া ভেবে ওই বেলুন ফাটিয়েছে এটা ভালোই বোঝা যাচ্ছে। তাদের মধ্যে থেকে একজন চন্দ্রাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কে? সিনথিয়ার কোনো রিলেটিভ? কিন্তু আমরা যতদূর জানি ওর আগে পরে মা ছাড়া কেউ নেই। চন্দ্রা অস্বস্তি সরিয়ে হালকা হেসে বলল, আমি ওর দূর সম্পর্কের এক আপু। বাইরে দাঁড়িয়ে কেন? আসো, সবাই ভিতরে আসো, সিনথিয়া উপরেই আছে। সবাই হাসি মুখে চন্দ্রার সাথে পরিচিত হয়ে ঘরের ভিতর ঢুকলো। সিনথিয়ার রুমে গেল সবাই ধীরে ধীরে। সিনথিয়াকে এইভাবে শুয়ে থাকতে দেখে 4 জন বান্ধবীকেই বেশ সিরিয়াস দেখালো। ওর চারপাশে বসে ওর শরীরের অবস্থা কখন কি হয়েছে সব জানতে চাইলো। মাথায় হাত বুলিয়ে দিল। চন্দ্রা পুরোটা সময় দাঁড়িয়ে দেখল, এমন বুঝি বন্ধুও হয়? কই, তার তো কোনো দিন ছিল না এমন বন্ধু। সে সরল ছিল বলে সবাই তাকে শুধু সাহায্যের সময় ব্যবহার করত। তারপর যেন কেউ চিনতেই পারত না তাকে। সেখান থেকেই বন্ধুত্বের প্রতি যে তার এক আকাশ পরিমাণ দূরত্ব জন্মালো, তারপর থেকে সে বন্ধু বানানোই ছেড়ে দিল। সেও সবার সাথে দরকারেই কথা বলতো। তবে এখন শিয়া তার ভীষণ ভালো বন্ধু। এই সব কথা ভেবেই চন্দ্রা মুচকি হাসল। তারপর হঠাৎ মনে পড়ল তার এসব ভাবলে চলবে না। এখন কি করে এখান থেকে কাগজগুলো নিয়ে বেরোনো যায় সেটা ভাবতে হবে তাকে। এর মধ্যেই সিনথিয়া বলে উঠল, আপু তুমি একটু কিচেন থেকে ওদের জন্য স্ন্যাক্সের ট্রেগুলো এনে দেবে? আমি সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। সিনথিয়ার 2 জন বন্ধুও গেল জোর করে চন্দ্রার সাথে। অন্য সময় চন্দ্রা সঙ্গ পেলে খুশি হলেও এখন হতে পারল না। মাথায় তার অন্য চিন্তা ঘুরছে। সুইটি বেগম সিনথিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও ঘরে এলেন কিছু কাগজ নিতে। সিঁড়ি দিয়ে উঠতে যাবেন এমন সময় তিনি দেখলেন সিরাজ শার্টের হাতা ফোল্ড করতে করতে কানে থাকা ব্লুটুথে কাকে কি বলতে বলতে নেমে আসছে। সিরাজ সুইটি বেগমকে না দেখার ভান করে পাশ কাটাতে গেলে সুইটি বেগম ধীর কিন্তু কঠিন গলায় বললেন, দাঁড়াও। সিরাজ একটা ভ্রু উঁচু করে সুইটি বেগমের দিকে ঘুরে বলল, কিছু বলবে মম? তাড়াতাড়ি বলো, অফিসে সমস্যা হয়েছে, ভাইয়া ডাকছে আর্জেন্ট। সুইটি বেগম এবার শীত দাঁড়া সোজা করে করে এক পা করে এগিয়ে এসে সিরাজের মুখোমুখি দাঁড়ালেন। তার চাল চলনে যে আধিপত্যের ছোঁয়া আছে তা দেখলেই যে কেউ ধরে নেবে। তিনি এবার সিরাজের চোখে চোখ রেখে বললেন, ব্যবসায় তো আমার কথা মতো কাজ করলে না, করলে আজ সব সাম্রাজ্য তোমার হতো। সিরাজ বিরক্ত হলো, তাও মুখ নিচু করে বলল, তুমিও জানো মম ভাইয়া কতটা করে বা করেছে আমার আর শিয়ার জন্য। তার সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস আমার নেই। আর যাই হোক, গায়ে যাদের রক্ত বইছে তাদের মতো হয়ে আর পাপ বাড়াতে চাই না। সুইটি বেগম সশব্দে গর্জে উঠলেন, সিরাজ বলে। সিরাজ এক হাত ঘাড়ের পেছনে বুলিয়ে চোখ মুখ কুচকে বলল, চেঁচিও না মম, সত্যি কথা তো, তাই গায়ে লাগলো একটু। সুইটি বেগম রাগে হতভম্ব হয়ে রইলেন। তার ছেলে এতটা অধঃপতনে নেমেছে? আদৌ কি অধঃপতনে গেছে, নাকি শুধু তার কথার অমান্য করায় তার এমন লাগছে? চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলেন তিনি। তারপর ভালোভাবে বললেন, যা করার করে নাও একদিন। কিছুদিন পর আমার বন্ধুর এক মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। সে তোমার সাথে মিলে ব্যবসা আরও উঁচুতে তুলে দেবে। তুমি শুধু চুপচাপ বিয়েটা সেরে নেবে। আর আর ওই যে মেয়েটা, কি নাম একটা? হ্যাঁ, ইন্দ্রা। ওই মেয়েটাকে যত তাড়াতাড়ি পারো জীবন থেকে সরাও। আমি তো ভেবেই অবাক, তুমি কবে থেকে এত দিন ধরে একই গার্লফ্রেন্ডের সাথে আছো? তারপর মেয়েটার আগে কিচ্ছা আছে, তারপরও। ব্যাস, আর বলতে পারলেন না তিনি। সিরাজের ধমকে চুপ করে গেলেন। সিরাজ রক্তলাল চোখ করে বলল, ব্যাস মম, আর একটাও কথা শুনতে চাই না আমি ওর ব্যাপারে। ও আমার, তাই তাকে জড়িয়ে কথাগুলো আমায় শত কাটা ফোটা সমান বেদনা দেয়।
ওকে নিয়ে আমার সামনে সমালোচনা করার অধিকার আমি কাউকে দিইনি, কাউকে মানে কাউকেই না। সো আমার লাইফে ইন্টারফেয়ার করার কথা মাথাতেও এনো না। বলেই কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে এলো সে। আবার সেই রুদ্রতাপ কঠিন মুখমণ্ডল নিয়েই বলল, আফটার আ ফিউ ডেজ আই উইল মেক হার লিগালি মাইন। আর তুমি এর মধ্যে নাক না গলালেই খুশি হব। বলেই আগের মতো তথাকথিত অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে গেল দরজা দিয়ে। সুইটি বেগম সেই দিকে তাকিয়ে রাগে থরথর করতে করতে বিড়বিড় করলেন, এর ফল তুমি পাবে সিরাজ, ওদের তো সবটাকে জেলের হাওয়া খাওয়াবই। তুমি কথার অবাধ্য হলে তোমার কপালেও শনি নাচবে এবার। খুব ভাইয়া ভক্ত হয়েছে না, বলেই কাউকে ফোন দিলেন। ফোন রিসিভ হতেই বললেন, কিছু খবর পেলি? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। সুইটি বেগম আবার বললেন, কথা মতো কাজ শুরু করো, আর হ্যাঁ খুব সাবধানে। বলেই ফোন রেখে নিজের রুমের দিকে এগোলেন। এইদিকে সিনথিয়ার বন্ধুরও বেশ ভালো বন্ধু হয়ে উঠেছে চন্দ্রা। কিছু মিনিটের জন্য হলেও সে চিন্তামুক্ত হয়ে হাসি মজা করছিল কিচেনে দাঁড়িয়ে। হঠাৎ এক মহিলা সার্ভেন্ট এসে বলল চন্দ্রার সাথে নাকি কেউ দেখা করতে এসেছে। চন্দ্রা অবাক হলো, এখানে কে দেখা করতে আসবে? সার্ভেন্ট তাড়া লাগালো। চন্দ্রা তাই সব রেখে তাড়াহুড়ো করে দেখতে গেল কে এসেছে। চলতে চলতে বুঝতে পারল সে সিনথিয়ার বাড়ির একদম পিছনের দিকে এসে পড়েছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছে না এখানে। তাহলে ফেরার জন্য পিছনে ঘুরতে এক জোড়া হাত পিছন থেকে এসে তার নাকে রুমাল চেপে ধরল। চন্দ্রা ছটপট করার আগেই নিস্তেজ হয়ে পড়ল। সিনথিয়া চন্দ্রাকে না দেখতে পেয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলো তার কথা। তার বন্ধু বলল, সার্ভেন্ট বলেছে নাকি তার আর্জেন্ট কল এসেছে, তাই যেতে হয়েছে তাকে ঘরে, আর বলল তোকে যেন বলে দিই। সিনথিয়া কিছু বলল না, সে তো আজ কোনো সার্ভেন্টকে আসতে বলেনি, হয়তো মা ধমকাধমকি দিয়ে আনিয়েছে। সিনথিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তার মা তাকে নিয়ে একটু বেশিই পজিটিভ। অপূর্ব আজ আর অফিস থেকে এসে অফিস যায়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর এসে বিছানায় একটু শুয়েছিল। হঠাৎ করেই মাথাটা তার ভীষণ যন্ত্রণা করছে। সে বুঝতে পারল না তার মাথায় এত যন্ত্রণা কেন হচ্ছে। শিয়াকেও আসতে দেখছে না। লাঞ্চের পর থেকে সে একবারও রুমে আসেনি, তাই ফোন দিয়ে সে রুমে আসার মেসেজ দিয়ে চোখের উপর হাত দিয়ে শুয়ে রইল সে। শিয়া মেসেজ পেতেই ফোন হাতে তুলে দেখল, তারপর আবার একইভাবে ফোন রেখে সাইমা বেগমের হাতের সেলাইয়ের কাজ দেখতে লাগলো। সাইমা বেগম হাসতে হাসতে অনেক গল্প করলেন। শিয়া যেন সব কথা শুনেও শুনছে না, কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অপূর্বের ফুল রেখে চলে যাওয়া প্রথমে স্বাভাবিক ঠেকলেও পরে সেটা মোটেই স্বাভাবিক লাগেনি শিয়ার। অপূর্ব এমন কোনো দিন করে না, সে কিছু যখন আনে শিয়া নিতে না চাইলেও জোর করে তার হাতে ধরিয়ে দেয়। সাইমা বেগম শিয়াকে এমন অন্যমনস্ক দেখে মাথায় হাত বুলিয়ে বললেন, অপূর্বের কথা ভাবছ? শিয়া হঠাৎ করে এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে বলল, কই না তো, ও তো ঘরেই আছে। সাইমা বেগম হালকা হেসে বললেন, কখনো কখনো আমরা একই বিছানায় পাশাপাশি শুলেও মানুষটির সাথে আমাদের মনের দূরত্ব আকাশ সমান হয়। আবার কখনো কখনো মানুষটি আকাশ সমান দূরে থাকলেও তার সাথে আমাদের মনের কিঞ্চিত পরিমাণ দূরত্ব থাকে না। সবটাই নির্ভর করে সম্পর্কের সমীকরণের উপর। শিয়া অবাক হয়ে শুনল। সাইমা বেগম আবার বললেন, আমার ছেলেটা বড্ড নরম মনের আম্মু, কিন্তু সে ভিতরে গুমড়ে গুমড়ে মরলেও তোর কাছে কোনো দিন নিজের ভালোবাসার দাবি রাখবে না, যত দিন না তুমি চাও। তবে আমি তো তার আম্মু হই, আমি দেখেছি জানো সেই রাতগুলো, যেখানে ছিল তোমায় পাওয়ার আকুলতা, না পাওয়ার ব্যর্থতা। জানো, তোমার রিলেশনের কথা সে যেদিন প্রথম জানতে পারলো, সেই দিন ছোটোবেলার পর থেকে সেই প্রথমবার আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল। শুধু একটাই কথা বারবার বলেছিল যে আমি হেরে গেছি আম্মু, পারিনি তাকে আমার করে নিতে। তোমার মনে আছে শিয়া, তোমার বাসর রাতের দিন অপূর্বের তোমার রুমে যেতে দেরি হয়েছিল কেন জানো? সেদিনও ও রুমে যাওয়ার আগে সেই আগের দিনটার মতো কেঁদে আমার হাত ধরে বলেছিল, আমি জিতেছি আম্মু, সে এখন আমার, সম্পূর্ণ আমার। বিশ্বাস করবে না, সেই দিন আমার থেকে খুশি বোধহয় আর কেউ ছিল না। ছোট থেকে আমি ওর সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড হওয়ায় তোমার কথা আমি অনেক বছর আগে থেকেই জানতাম। জানো, ওকে বিদেশে পড়াতে পাঠানোর আমাদের কোনো প্ল্যান ছিল না, কিন্তু দিন দিন ছেলেটাকে চোখের সামনে বিষণ্ণতায় ডুবে যেতে দেখে পাঠাতে বাধ্য হলাম। হলোও তাই, ওখানে গিয়ে ও
ও বেশ হাসি খুশি ছিল। আমরা ভেবেছিলাম হয়তো তোমায় ভুলে গেছে, কিন্তু এখন মনে হয় ও একটা পলকের জন্য তোমায় ভুলতে পারেনি সেখানে গিয়েও। এই সব কথা তোমার বড় ভাইয়া শিয়ামও জানে। সে বলতে চেয়েছিল তোমায় অপূর্বের কথা, কিন্তু অপূর্ব বলতে দেয়নি। সে চায়নি তুমি তোমার ভালোবাসার মানুষটার থেকে আলাদা হয়ে তার মতো কষ্ট পাও। দেখো আম্মু, এসব আমার আর অপূর্বের পার্সোনাল কথা, তবে আমার মনে হলো তোমায় জানানো দরকার, তাই জানালাম। সে স্থির হয়ে বসে রইল। নড়চড় করার ক্ষমতা নাই তার মধ্যে এখন। তাকে এতটাও কেউ এইভাবে ভালোবাসতে পারে তার ধারণার বাইরে ছিল। তাকে পাওয়ার জন্য যে মানুষটা রাতে কান্না করছে, সে কিনা সেই মানুষটাকে দিনের পর দিন নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাও আবার কার জন্য? যে ওকে শুধু ব্যবহার করেছে প্রতিটা পদক্ষেপে। শিয়া কোনো রকমে বসা থেকে উঠে সাইমা বেগমকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ আম্মু, সত্যি এগুলো জানা আমার জন্য খুব দরকার ছিল। আমি একটু আসছি বলেই দৌড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে এসে শিয়া দেখল অপূর্ব বিছানায় শুয়ে আছে। শিয়া করুণ চোখে তাকালো মানুষটার দিকে। ওই চোখে ঠিক কী আছে শিয়া নিজেও জানে না, শুধু তার মনে হচ্ছে সামনের মানুষটি তার একান্ত আপন। শিয়া এবার খেয়াল করলো অপূর্ব মাঝে মাঝে হাত মুষ্টিবদ্ধ করে মাথায় মারছে, আবার কখনো চুল টানছে জোরে। শিয়া বুঝতে পারল অপূর্বের মাথার যন্ত্রণা হচ্ছে। সে আস্তে আস্তে গিয়ে তার পাশে বসে মাথা থেকে তার হাতটা সরিয়ে নিজে মাথা ম্যাসেজ করে দিতে লাগলো। অপূর্বের মুখে আলতো হাসি ফুটল। সেই দেখে শিয়া জড়তা কাটিয়ে অপূর্বের কপালে নিজের ঠোঁট দুটো চেপে ধরল সেকেন্ড 4 জন্য। অপূর্ব চোখ খুলে বিস্ফোরিত হয়ে তাকালো শিয়ার দিকে। শিয়া তা দেখে হেসে ফেলল। আচ্ছা, ওই বাচ্চা প্রেমিক প্রেমিকাগুলো কি ঠিক বলে যে প্রেমিকার চুমু খেলেই তার সব অসুখ ঠিক হয়ে যায়? তাহলে অপূর্ব নিজেকে সেই খাতায় ফেলল এবার। চন্দ্রা পিটপিট করে চোখ খুলল। বুঝতে একটু দেরি হলো তার বর্তমান অবস্থান। হাত পা নড়াতে না পেরে তড়াক করে উঠল। তার পুরোপুরি হুঁশ আসতে আস্তে আস্তে মনে পড়ল আগের কথা। তার মানে সুইটি বেগম সব বুঝে গেছেন। যতদূর মনে হচ্ছে তিনিই তাকে কারণবশত এখানে নিয়ে আসতে পারেন এইভাবে। চন্দ্রা পেপারসগুলো নিয়ে চিন্তা হচ্ছে। সেগুলো ওই সোফার কভারের নিচেই রয়েছে এখনও। চন্দ্রা মনে মনে উপরওয়ালাকে ডাকলো যাতে ওই পেপারসগুলো সুইটি বেগমের হাতে না পড়ে, কিন্তু তাকে আপাতত এখান থেকে বেরোনোর উপায় বার করতে হবে। মুখো বাঁধা তার। চন্দ্রা চারিদিক খেয়াল করলো জায়গাটা কোনো একটা স্টোর রুমের ভিতর। তার মাথা এবার খালি খালি লাগছে। বেরোবে কি করে সে এখান থেকে? সে এখন যদিও জানে শিয়াম তাকে খুঁজে নেবে, তাও বেশি দেরি করা যাবে না। তার নিজেকেই কিছু করতে হবে। অনেক কষ্টে সে উঠে বসে পাশের দেওয়ালের কাছে গেল ঘষতে ঘষতে। ঘরটা যে নতুন তৈরি তা দেখেই বোঝা যাচ্ছে, বিধায় রং প্লাস্টার কিছুই হয়নি। চন্দ্রা এবার কি মনে করে সেই দেওয়ালে বের হয়ে থাকা কোণের দিকে নিজেকে পিছন করে দড়িটা ঘষতে লাগলো দেওয়ালে। সময় লাগলো, হাতও বেশ খানিকটা ছিলে গেল, তবে দড়িটা কেটে গেল। চন্দ্রা ঝটপট খুলে পায়ের দড়ি খুলল। চারদিক দেখলো সবই তো হলো। এবার বেরোবে কি করে এখান থেকে? দরজা তো বাইরে থেকে বন্ধ। চন্দ্রা এবার চোখ বুজে আবার খুলল। এবারের যে কাজটা করতে যাচ্ছে বেশ রিস্কি তার জন্য। সে আস্তে আস্তে ঘরের ভিতর থাকা কিছু জিনিস ফেলতে লাগলো বেশ শব্দ করে, যাতে সেই আওয়াজ বাইরে অবধি যায়। তারপর বন্ধ দরজার পাশে গিয়ে দাঁড়ালো। মিনিট 2 বাদে একটা লোক দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। এদিক ওদিক তাকানোর আগেই চন্দ্রা তার ঘাড়ে সপাটে মারল। লোকটা ঘাড় ধরে কিছু সময়ের মধ্যেই অজ্ঞান হলো। চন্দ্রা হাঁপ ছাড়ল। তার এতদিনের ক্যারাটে শেখার আসল পরীক্ষা আজ বোধহয় দিতে হবে তাকে। চন্দ্রা ধীরে ধীরে বেরোলো দরজা দিয়ে, কিন্তু সামনে যাওয়ার 3টে রাস্তা থেকে কনফিউজ হলো সে। হাতে বেশি সময় নেই দেখে প্রথম দিকের গলি মতো রাস্তায় ঢুকলো। কিছুটা যেতেই দুটো লোককে বসে মদ্যপান করতে দেখলো। চন্দ্রা প্রস্তুত ছিল এই রকম কিছুর জন্য, কিন্তু সামনের দুটি লোককে দেখেই বোঝা যাচ্ছে বেশ অবাক হয়েছে তারা। তারা কিছু একটা বুঝতে পেরে এগিয়ে এলো চন্দ্রার কাছে তাকে ধরার জন্য। হাত বাড়িয়ে তাকে ধরতে গেলেই চন্দ্রা হাতটা ধরে ফেললো। আরেকটা হাত দিয়ে সপাটে মেরে 2 পায়ের মাঝ বরাবর মারল। লোকটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল। এভাবে তাকে দেখে আরেকজন এগিয়ে এলো। চন্দ্রা তার ফাইটিং স্কিল অনুযায়ী মারলেও শাড়িতে জড়িয়ে নিচে পড়ে কপালে বেশ আঘাত পেল। মাথাটা ঝিমঝিম করে উঠল তার। এমনিতেই অজ্ঞান থাকার জন্য মাথায় বেশ প্রেশার পড়েছে তার। ওভাবে মাথা চেপেই
উঠে ওই রাস্তা থেকে বেরিয়ে অন্য রাস্তা ধরল। কিছুটা দূর এগোতেই আরও 4 জনকে দেখতে পেল। চন্দ্রা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মতো লড়তে লাগলো। শাড়ি পরে থাকায় বেশ অসুবিধা হলো তার পা চালাতে। নিজে পড়লেও মুখ থুবড়ে। শরীর এবার তার দিচ্ছে না, লড়ার মতো আর শক্তি নেই তার। হাতের কিছু দূরে কোণের দিকে পড়ে থাকা লাঠিটা কৌশলে নিয়ে ওকে ধরতে আসা লোক দুটোর মাথায় বেশ জোরেই মারল। আর দুজনের আগেই পা ভেঙে মাথা ফাটিয়েছে সে। আজ জীবনে প্রথমবার সে এত সাহস দেখালো, কিন্তু নিজের উপর গর্ব করার সময় এখন তার নেই। পালাতে হবে তাকে। শাড়িটা আঁচলের দিকে বেশ খানিকটা ছিঁড়ে গেছে, ওই নিয়েই আবার দৌড় দিল সে। কিছুটা দূরে যেতে আরও দুটো লোক এলো। চন্দ্রা মাথা চেপে ধরে চোখ বুজল, তার শরীরে একটুও জোর নেই। লোক দুটো এসে চন্দ্রাকে ধরতেই সামনে দিয়ে আরও লোক আসার আওয়াজ পেল সে। চোখের কোণ দিয়ে তার 2 ফোঁটা জল গড়িয়ে পড়তেই সে বিড়বিড় করে বলল, শিয়াম, কোথায় তুমি? তোমার চন্দ্রাবতী যে আর পারছে না লড়তে। বলেই জ্ঞান হারালো সেখানে। সুইটি বেগম তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে ফেলেছেন, অথচ ফাইলসগুলো কোথাও নেই। সিসিটিভিতেও তেমন কিছু ধরা পড়েনি। তিনি চন্দ্রাকে ধরে নিয়ে যাওয়ার সময় মহিলা সার্ভেন্টকে দিয়ে চেক করিয়েছেন, তার কাছেও তো নেই। আর না সে বাড়ি থেকে কোথাও বেরিয়েছে, তাহলে কোথায় গেল ফাইলগুলো? তিনি আবার নিজের আলমারি সব ঢেলে খুঁজতে লাগলো। কি মনি, ফাইলস খুঁজছো? দেখো তো এইগুলো কি না। সুইটি বেগম চমকে তাকালেন দরজার দিকে। শিয়াম পা ক্রিস ক্রস করে এক হাতে পকেটে গুজে আর এক হাতে পেপারসগুলো নিয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে লেগে বাঁকা হাসি। সুইটি বেগমকে দেখে মনে হলো না শিয়ামের দাঁড়ানো দেখে তিনি যতটা চমকেছেন তার থেকে বেশি না তার হাতে পেপারসগুলো দেখে চমকেছেন। তার এত কিছু পরও কি তাহলে শেষ রক্ষা হলো না? এবার তিনি নিজেকে ধাতস্থ করে উঠে গিয়ে শিয়ামের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, বাহ, মায়ের মতো হয়েছ দেখছি। আমার কোনো জিনিসই সহ্য হয় না, সব ছিনিয়ে নেওয়া স্বভাব তোমার আর তোমার মায়ের, তাই না? শিয়াম এবার রক্ত লাল চোখ করে গর্জে উঠল, শাট আপ মানি, জাস্ট শাট আপ। তোমার ওই পাপি মুখে আমার মায়ের কথা উচ্চারণও করবে না তুমি। আর কি বললে? তুমি তোমার কাছ থেকে তোমার জিনিস ছিনিয়ে নিয়েছি, আমি আর মা? হা! বলেই শিয়াম ঠোঁট বেঁকে একটু হেসে আবার বলল, নিজেদের জিনিস ছিনিয়ে নেওয়ার দরকার পড়ে না, ভাগ্যে থাকলে সেটা নিজের থেকেই এসে যায়। কিন্তু তোমরা এসব বুঝবে না, বুঝলে? তোমার মতো অসৎ, লোভী, অহংকারী, খুনি মানুষদের পক্ষে এই সব কথা হজম করা কঠিন। কুকুরে পেটে কি আর ঘি সহ্য হয়? শেষেরটুকু বেশ তাচ্ছিল্যের হাসি হেসে বলল শিয়াম। সুইটি বেগম চেঁচিয়ে উঠলেন, শিয়াম, লিমিট ক্রস করো না, আর ফাইলসগুলো দাও আমার কাছে, দাও বলছি। বলেই তেড়ে নিতে গেলে শিয়াম সরে দাঁড়ালো। সুইটি বেগম দরজায় ধাক্কা খেলেন, তারপর মাথা ধরে ঘুরে দৌড়ে নিচে নেমে জোরে জোরে সিকিউরিটি গার্ডদের ডাকতে লাগলেন। সিকিউরিটি গার্ডরা এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখে সুইটি বেগম চেঁচাতে লাগলেন, তোমরা থাকতে এই ছেলেটা ভিতরে আসে কিভাবে? হ্যাঁ, এখন দাঁড়িয়ে মুখ কি দেখছো? যাও, ওই রাস্কেলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো এক্ষুনি। শিয়াম সুইটি বেগমের এই রকম চেঁচামেচি দেখে সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসল। ওদের উপর চেঁচিয়ে লাভ নেই মনি, ওরা এখন তোমার না, আমার গার্ড। এক্ষুনি আমার এক কথায় ওরা তোমায় এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। সুইটি বেগম অবাক চোখে তাকালেন সবার দিকে। বড্ড অসাবধান হয়ে গিয়েছিলেন এই কদিন টাকা আর অহংকারের লোভে, কিন্তু তার শেষ ঘুঁটি তার কাছেই আছে ভেবে পিছন ফিরে শিয়ামের উদ্দেশ্যে বললেন, কি চাও তুমি? শুধু সম্পত্তি? দিয়ে দেব। তোমায় এই বাড়িতে সিন ক্রিয়েট করো না। শেষ কথাটা আর চোখে উপরের দিকে তাকিয়ে বললেন। শিয়াম সেই বরাবর উপরের দিকে তাকিয়ে দেখল সিনথিয়া আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সুইটি বেগমের চেঁচামেচি শুনেই এখানে এসেছে তারা। শিয়াম একটা গার্ডকে চেঁচিয়ে বলল, শিয়ার সব বান্ধবীকে দায়িত্ব সহকারে গাড়ি করে তাদের বাড়ি পৌঁছে দাও। গার্ডও সেই অনুসারে তাদেরকে নিয়ে বেরিয়ে গেল। সিনথিয়া নিচে নেমে এসে শিয়ামকে রুক্ষ স্বরে বলল, আপনি কে? আমার মমের সাথে এভাবে কথা বলছেন কেন? শিয়াম এবার সুইটি বেগমের দিকে তাকিয়ে সিনথিয়ার মাথার এক পাশে হাত রেখে হালকা হেসে বলল, আমি তোমার দূর সম্পর্কের বড় ভাইয়া। তুমি হয়তো আমায় চেনো না, সমস্যা নেই, কিছুক্ষণ পরেই চিনে যাবে। বলে আবার মুচকি হাসলো শিয়াম। অমনি সুইটি বেগম তাড়াতাড়ি এসে সিনথিয়াকে শিয়ামের কাছ থেকে নিয়ে বলল, ওকে এসবের মধ্যে জড়িও না, বলছি তো, সম্পত্তি যা চাই সব দিয়ে দেব।
সিনথিয়া অবাক হয়ে বলল, তুমি সব সম্পত্তি এমনি এমনি কেন দিয়ে দেবে মম? আর এই ভাইয়াটাই বা কে? তুমি তো আগে কোনো দিন বলনি আমার ভাইয়া আছে। সুইটি বেগম এই প্রথম মেয়েকে ধমক দিয়ে বললেন, চুপ করো সিনথিয়া, আমাদের কথার মাঝে কথা বলবে না। যাও, উপরের রুমে যাও, আমি না ডাকা অবধি আসবে না নিচে। সিনথিয়া ধমকে একবার শিয়ামের দিকে তাকিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। শিয়াম এবার গম্ভীর স্বরে বলল, দাঁড়াও সিনথিয়া, তোমার মম নিজের স্বার্থের জন্য কতগুলো ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে তার কাহিনী শুনবে না? সিনথিয়া দাঁড়িয়ে পিছন ঘুরে অবাক হয়ে বলল, মানে? সুইটি বেগম রেগে চেঁচিয়ে বললেন, শিয়াম, বলছি না ওকে এসবের থেকে দূরে রাখতে, ও এসবের কিছুই জানে না। শিয়াম এবার হালকা হেসে সুইটি বেগমের দিকে এগিয়ে এসে বলল, হ্যাঁ জানে না, তবে ওরও তো সবটা জানার অধিকার আছে, তাই না মনি? যে ওর ওয়ার্ল্ড বেস্ট মম কতজনের মা বাবাকে কেড়ে নিয়েছে তাদের কাছ থেকে। সন্ধে 7টা। সিরাজ অফিসের ঝামেলা মিটিয়ে গাড়িতে উঠে বসলো। আজ সে একটু বেশিই ক্লান্ত। সেই কোন সকাল 8টায় গিয়েছে অফিসে। সেই যে একটা স্যান্ডউইচ আর 1 কাপ কফি খেয়েছিল, তারপর আর কিছুই খেতে পারেনি। আর না ইন্দ্রা কল মেসেজ দিতে পেরেছে। সে জানে মেয়েটা কি ভাবছে। সিরাজ আর কিছু না ভেবে ইন্দ্রার ফোন কল লাগালো। ফোনের রিং বাজতে এক প্রকার খপাত করেই ধরল ইন্দ্রা। আজ সারাদিন এই মানুষটার জ্বালানো খুব মিস করেছে সে। মুখে যতই না করুক, এই মানুষটার প্রতি যে তার আসলেই টান কাজ করে, আর এই জিনিসটা আজ বেশ ভালো করেই উপলব্ধি করতে পেরেছে সে। বেশ অভিমানও হয়েছে তার। সেই সকাল 8:30টার শুধু একটা মেসেজ, আজ ব্যস্ত থাকবো, নিজের খেয়াল রেখো। এইটুকু ছাড়া আর একটাও মেসেজ বা কল আসেনি তার ফোনে সারা দিন। যে সে চাতক পাখির মতো ফোনের দিকে চেয়ে বসেছিল, সেটা কোনোভাবেই সিরাজকে বুঝতে দেওয়া যাবে না। তাই সে বেশ কয়েকবার রিং হওয়ার পর সে ফোনটা রিসিভ করলো। সিরাজ ওপাশ থেকে ক্লান্ত গলায় বলল, ইন্দ্রা, কই ছিলে? ফোন রিসিভ করতে এতক্ষণ লাগলো যে? ইন্দ্রা বেশ ধীর গলায় বলল, আপনার কি? আমি যেখানেই থাকি, যা খুশি করি, আপনাকে বলবো কেন? সিরাজ ইন্দ্রার এরকম অভিমানী গলা শুনে হেসে বলল, সাধে কি আর বাচ্চা বলি তোমায় ইন্দ্রা? এই দেখো, এখন কেমন বাচ্চাদের মতো অভিমান করে মুখ ফুলিয়ে বসে আছো। ইন্দ্রা ফুঁসে উঠে বলল, তাহলে এই বাচ্চাকে বারবার ফোন দেন কেন? আমি রাখছি ফোন, আজকের মতো আর ফোন দেবেন না আমায়। বলেই ফোন রাখতে গেলে সিরাজ এবার চমকে বলে ওঠে, আরে ইন্দ্রা, শোনো তো। ইন্দ্রা আবার ফোন কানে নিয়ে বিরক্ত গলায় বলল, কি? সিরাজ এবার নরম গলায় বলল, আজ সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম ইন্দ্রা। অফিসে একটু ঝামেলা হয়েছিল, দাদাভাইও ছিল না, তাই সবটা আমাকেই দেখতে হয়েছে। এখনও বাড়ি ফিরিনি আমি। ইন্দ্রা এবার একটু নরম হলো বোধ হয়। বলল, আচ্ছা বুঝলাম, তাহলে এখন রাখি, আপনি বাড়ি গিয়ে রেস্ট নিন তবে। ইন্দ্রা, তোমার বাড়ির গেটের কাছে আসতে পারবো এখন? ইন্দ্রা বিস্ফারিত নয়নে ঘড়ির দিকে তাকিয়ে বলল, এখন? আপনি কি এখন আমার বাড়ির গেটের সামনে আছেন? সিরাজ বলল, না, তবে আসছি। আর শোনো, পারলে কিছু খাবার এনো সাথে। সেই সকাল থেকে কিছু খায়নি কাজের চাপে। আজ ভাবি বাড়িতে নেই, তার সার্ভেন্টের হাতের রান্না খেতে ভালো লাগে না। ইন্দ্রা প্রথমে না বলবে ভাবলেও এবার তার ভীষণ মায়া হলো। তাই আর কিছু না ভেবে শুধু বলল, এসে ফোন করুন। সিরাজ মুচকি হেসে গাড়ি ঘোরালো। সিরাজ এসে ফোন করার কয়েক মিনিট পরেই ইন্দ্রা এক প্রকার দৌড়েই এলো। সিরাজ গাড়ির দরজা খুলে ভিতরে আসতে বলল। চন্দ্রা ড্রাইভিং সিটের পাশে বসে টিফিন বক্সটা এগিয়ে দিল সিরাজের দিকে। সিরাজ ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমাকে দিচ্ছ কেন? খাইয়ে দাও। ইন্দ্রা বড় বড় করে তাকিয়ে বলল, আমি? না না, আমি পারবো না। আপনার খেতে হলে খান, নয়তো ঘরে নিয়ে চলে যান, নিন ধরুন। সিরাজ তা দেখে আফসোসের সুরে বলল, আজ আর খাওয়া হবে না তোর, বুঝলি সিরাজ? নইলে এই কাটা হাত দিয়ে কি করে তুই একা একা খাবি? কি আর করার, পৃথিবীর সবাই নিষ্ঠুর। বলেই ব্যান্ডেজ করা ডান হাতটা বুকে রাখলো। ইন্দ্রা এবার ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আপনার ডান হাতে? সিরাজ এবার একটু কঠিন স্বরে বলল, তোমার না জানলেও চলবে, দাও টিফিন বক্সটা দাও, দিয়ে চলে যাও বাড়ি। ইন্দ্রা এবার মিনমিন করে বলল, আরে সরি, আমি বুঝতে পারিনি, আপনি রাগ করবেন না। আমি কি জানতাম, বলুন, যে আপনার হাত কাটা আছে? দাঁড়ান, খাইয়ে দিচ্ছি। বলে ইন্দ্রা টিফিন বক্স খুলে ভাত মাংসের ঝোল দিয়ে মেখে সিরাজকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝখানে সিরাজ বলল, ইন্দ্রা, তোমার হাতের রান্না তো আমি আগেও খেয়েছি। কই, এত টেস্ট লাগেনি তো আগে।
ইন্দ্রা তার লাল টুকটুকে হওয়া গালটাকে নিয়ে চুপ করে বসে রইল। সে জানে সিরাজ এই রকম তাকে রাগাবার জন্য বলছে। এই যে প্রতিবার এক লোকমা ভাত মুখে দেওয়ার সময় সিরাজের ঠোঁট ইচ্ছাকৃত বারবার তার আঙুল স্পর্শ করছে, এর জন্যই সিরাজ এই ধরনের কথা বলছে। ইন্দ্রা জানে সে এখন কিছু বললে আবার সেটাকে তার দিকেই ঘুরিয়ে দিয়ে তাকে লজ্জায় ফেলে দেবে, তাই এখন চুপচাপ থাকাটাই শ্রেয় তার জন্য। এর মাঝেই শিয়ামের কল দেখে সিরাজ তুলে বলল, হ্যাঁ ভাইয়া বলো। শিয়াম ওপাশ থেকে কি বলল ইন্দ্রা শুনতে পেল না, তবে ফোন রাখতেই ইন্দ্রা জিজ্ঞেস করলো তাকে। সিরাজ চিন্তিত মুখে বলল, ভাইয়া আমায় তোমায় অপূর্ব আর শিয়াকে নিয়ে এই ঠিকানায় যেতে বলল, বলে ফোনের ঠিকানাটা ইন্দ্রাকে দেখালো। সিরাজ বলল, তুমি ঘরে তালা দিয়ে এসো, আমি শিয়া আর অপূর্বকে ফোন করি। ইন্দ্রা ঘাড় নাড়িয়ে চলে গেল তার বাড়িতে। সিরাজ কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রাকে নিয়ে শিয়ার শ্বশুর বাড়ির সামনে চলে এলো। গিয়ে দেখলো তারা দাঁড়িয়ে আছে আগে থেকেই বাইরে। সিরাজ যেতেই দুজনে গাড়ির পিছনে উঠে বসলো। উঠতেই দুজনে প্রশ্নের বাণ শুরু করলো, কেন ডেকেছে তাদের, কোন জায়গা এটা? সিরাজ বিরক্ত হয়ে বলল, এই বস তো তোরা দুজনে চুপ করে। আমি কি নিজেও জানি নাকি কেন ভাইয়া ডেকেছে? তোরা যতটুকু জানিস আমিও ততটুকুই জানি। শিয়া আবার মুখ দিয়ে চিহ বলে বিরক্তকর শব্দ করল। তারপর হঠাৎই সিরাজের হাতের দিকে তাকিয়ে বলল, এই ভাইয়া তোর হাতে কি হয়েছে? সিরাজ ইতস্তত করে বলল, আরে এমনি কিছু না। শিয়া চিন্তিত হয়ে বলল, মিথ্যে বলিস না ভাইয়া, তুই বরাবরই নিজের স্বাস্থ্যের প্রতি উদাসীন, কিছু হলে বলতে চাস না মোটে। শিয়ার কথায় তাল মিলিয়ে অপূর্বও বলল, হ্যাঁ ঠিকই তো সিরাজ, পরে ইনফেকশন হলে এখন যাওয়ার পথে ফার্মেসিতে দেখে কিছু মেডিসিন কিনে নিই চ। কিছু না নিলেও একটা টিটেনাস নিয়ে নিবি। অবিশ্বাস্য হলেও সিরাজ সত্যি ইঞ্জেকশনকে ভীষণ ভয় পায়, কিন্তু শিয়া অপূর্ব যা ধরেছে আজ তাকে ইঞ্জেকশন নিয়েই ছাড়বে। সিরাজ এবার মহা বিরক্ত হয়ে বলল, আরে কিছু হয়নি আমার, বলছি তো। কিছু হয়নি বললেই হলো? এতখানি ব্যান্ডেজ কি এমনি এমনি করেছিস নাকি? সিরাজ এবার অসহায় মুখ করে ব্যান্ডেজ খুলে বলল, দেখ এবার বিশ্বাস হলো, কিছু হয়নি আমার। ইন্দ্রা এতক্ষণ সব চুপচাপ শুনল, এবার একটা এত বড় হাঁ করে সিরাজের হাতের আর মুখের দিকে তাকিয়ে রইল, মানে এতক্ষণ তাকে বোকা বানিয়েছে এই লোকটা। শিয়া বলল, উফ ভাইয়া কিছু হয়নি তো এইরকম হাতে ব্যান্ডেজ বেঁধে রেখেছিস কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম কত। শিয়া ইন্দ্রার দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, মাঝে মাঝে ফ্রি ট্রিটমেন্ট পাওয়ার জন্য কত কি করতে হয় রে বোন, তুই বুঝবি না ওসব। ইন্দ্রা জানলার দিকে মুখ ঘুরিয়ে রইল সারা রাস্তা। মনের ভিতর কোথাও ভালো লাগা জন্ম নিলেও প্রশ্রয় দিল না সে সেটাকে, বরং নিজের মনকেই ধমক দিয়ে চুপ করিয়ে রাখল। শিয়ামের ফোন করার 1 ঘন্টার ভিতরই সব পৌঁছে গেল সেই ঠিকানায়। সিরাজ বাড়িটির সামনে পৌঁছাতে গার্ড গেট খুলে দেয়। সিরাজদের গাড়ি ভিতরে প্রবেশ করার পর সিরাজ শিয়ামকে ফোন দেয়। শিয়াম বলে বাড়ির ভিতরে চলে আসতে। সিরাজ, ইন্দ্রা, শিয়া আর অপূর্ব সবাই বেশ কৌতূহলী হয়ে ভিতরে প্রবেশ করলো। তারা তখনও বুঝতে পারেনি ভিতরে তাদের জন্য কী চমক অপেক্ষা করছে। 4 জনই ভিতরে ঢুকে দেখলো শিয়াম সোফায় পায়ের উপর পা তুলে কী সব পেপারস দেখছে, আর উল্টো দিকেই সুইটি বেগম একটি মেয়েকে কী সব বোঝাচ্ছেন। তাদের মাথার কাছেই 2টো গার্ড দাঁড়িয়ে। সিরাজ অবাক হয়ে ডাকলো, ভাইয়া। শিয়াম পেপারসগুলো রেখে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আয় এদিকে সবাই। শিয়ামকে এই দাঁড়ানো অবস্থায় দেখে সিরাজ, অপূর্ব আর ইন্দ্রা তেমন চমকালো বলে মনে হলো না, কিন্তু শিয়া বেশ চমকালো। কৌতূহল না চাপতে পেরে জিজ্ঞেস করে বসলো, ভাইয়া তুমি কবে ঠিক হলে, আগে বলনি তো? শিয়াম গম্ভীর মুখ করে বলল, সবটা বলবো, একটু ওয়েট কর। শিয়া সুইটি বেগমকে দেখে আবার বলে উঠল, আর মা এখানে এখানে কি করছে, সাথের মেয়েটা কে? শিয়াম পকেটে হাত গুজে সুইটি বেগমের কাছে গিয়ে বলল, তা আমার সুইটমণি, তুমি বলবে নাকি আমি বলবো পাশের মেয়েটা কে হয় তোমার? থাক, তোমায় আর কষ্ট করে বলতে হবে না। সিনথিয়া, তোমার পাশে বসে থাকা মহিলাটি তোমার কে হন? সিনথিয়া এতক্ষণ অবাক হয়ে সবাইকে দেখছিল। শিয়ামের কথায় হুঁশ ফিরলে অস্ফুট স্বরে বলে, মম। এই কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা 4 জনই চমকে উঠল। সিরাজ সম্পত্তির ব্যাপারে সবটা জানতো, আর জানতো সুইটি বেগম শিয়ামের বাবা মাকে মেরে ফেলার প্ল্যান করছে। তারপর থেকে সিরাজ কম কথা বলতো সুইটি বেগমের সাথে, কিন্তু তারা মরে যাওয়ার পর সুইটি বেগম সিরাজকে ডেকে কেঁদে কেঁদে বলেছিলেন তিনি কিছুই করেননি,
এইসব যা হয়েছে সব অ্যাক্সিডেন্টে হয়েছে। সিরাজ সরল মনে সবটাই বিশ্বাস করেছিল। ব্যাস এইটুকুই সে জানে। তার মমের যে আরও একটা মেয়ে আছে সেটা তো সুইটি বেগম তাকে বলেনি। সিরাজ অবাক হয়ে বলল, কি বলছিস ভাইয়া? মমের মেয়ে মানে আমাদের আপন বোন হয় ওই মেয়েটা? কই, আমরা তো কেউ কিছু জানি না। শিয়াম এবার বাঁকা হেসে সুইটি বেগমের দিকে তাকালো। তিনি দরদর করে ঘামছেন। এই জন্য নয় যে তার সম্পত্তি হাতছাড়া হবে, এই জন্য যে তার আদরের ছেলে আর প্রাণের টুকরো মেয়েটা সব জেনে তাকে ঘৃণা করবে। এত বছর পর আজ হঠাৎ তার এমন অনুভূতি হচ্ছে কেন তিনি বুঝতে পারছেন না। তিনি কাজগুলো করার সময় তো ছেলে মেয়েগুলোর কথা ভাবেনি, তাহলে এখন কেন ভাবছে? শিয়াম এবার সব দিকে একবার তাকালো, তারপর সিনথিয়ার কাছে গিয়ে বলল, তুমি আমার জায়গাটায় বসো, আর এখন আমি যা যা বলবো ওদের সাথে তুমিও মন দিয়ে শুনবে পুরোটা, মাঝে একটাও কথা বলবে না। কথা শেষ করতেই সিনথিয়া ধীরে ধীরে উঠে শিয়াম যে সোফায় বসেছিল সেই সোফায় বসলো। শিয়াম এবার বলা শুরু করলো সব। ঘটনার সূত্রপাত হলো তার মা আর সুইটি বেগমের বিয়ের আগে থেকে। তারপর তার আর তার মা বাবার জীবন ঘটিত যা জড়িয়েছিল সব কিছুর খোলসা করল। এমনকি সুইটি বেগমের সাংসারিক সব কুকীর্তির প্রমাণ দেখালো সবাইকে, বিশেষ করে সিনথিয়াকে। সিনথিয়া সমেত সবাই অবাক নয়নে শুধু শিয়ামের কথা শুনেই গেল, কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সেখানে উপস্থিত সবাই জানে সুইটি বেগম লোভী ও অহংকারী মানুষ, কিন্তু এই লোভের জন্য যে সে দুটো মানুষকে পর্যন্ত খুন করতে পারে, তাও যারা তাকে অসময়ে ঠাঁই দিয়েছিল এই সব সবার ধারণার বাইরে ছিল। শিয়াম ধীরে ধীরে এটাও বলল, শিয়া আগের পক্ষের আর সিরাজ সিনথিয়া এই পক্ষের সন্তান। শিয়ামের আবার সম্পত্তি ফেরানোর প্রচেষ্টা, এত বছর অভিনয় করে থাকা, সবটাই বলল সে। একের পর এক চমক যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। সিনথিয়া অবাক চোখে সুইটি বেগমের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মম, তুমি কি এগুলো সত্যিই করেছ? সুইটি বেগম আর চুপ করে থাকতে পারলেন না, রাগে ক্ষোভে চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ হ্যাঁ আমি করেছি, সব আমি করেছি। আমি আমার আপন বোন আর দুলাভাইকে মেরেছি, আমি আমার স্বামীকে ঠকিয়ে আরেকটা বিয়ে করেছি, আমি সম্পত্তির লোভে চন্দ্রাকে মারতে চেয়েছি, তাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছি শিয়ামের থেকে। ভেবেছিলাম লুকিয়ে বিয়ে দিলে মেয়েটা পরের দিনই ঝামেলা করে বাড়ি চলে যাবে, কিন্তু গেল না, দিন দিন আমার বিরুদ্ধে চলে গেল, তাই আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। ব্যাস, শিয়াম গর্জে উঠল। সবাই মোটামুটি শিয়ামের গর্জন শুনে থতমত খেল, কারণ শিয়ামকে কোনো দিনই তারা এই প্রকার রেগে যেতে দেখেনি। শিয়াম তাদের কাছে বরাবরই একটা শান্ত, কম কথা বলা, মিষ্টভাষী মানুষ। তার এই রূপ দেখলে যে কারোরই অবাক হওয়ারই কথা। শিয়াম ওই রাগী ভারী কণ্ঠেই বলল, প্লিজ থামো মনি, এতটা নিচে নামতে তোমার বুক কাঁপলো না? ওই নিষ্পাপ ফুলের মতো মেয়েটা কি দোষ করেছিল তোমার? তোমার আমার সাথে শত্রুতা ছিল তো? আমার ক্ষতি করতে এইসবে ওকে জড়ানোর কি দরকার ছিল? এইসবের শাস্তি তুমি পাবে মনি, সবের। ইরফান, কল দ্য পুলিশ। সুইটি বেগম এবার সবার দিকে তাকিয়ে চোখের কোণের পানি মুছে বললেন, দাঁড়াও শিয়াম, খেলা এখনও শেষ হয়নি। চন্দ্রা কিন্তু এখনও আমার কাছে আছে। এবার সিনথিয়া এগিয়ে এসে সুইটি বেগমের মুখোমুখি দাঁড়িয়ে কান্নারত অবস্থায় বলল, তুমি এতটা খারাপ মম, এতটা? আর আমি কিনা তোমায় ওয়ার্ল্ড বেস্ট মম ভাবতাম। ভাবতাম আর যে যাই করুক আমার মম কোনো দিন খারাপ কাজ করতে পারে না, আর তুমি সেই এতটা জঘন্য কাজটা করলে। আমার কাছে তো পুরো পৃথিবীটাই মিথ্যে হয়ে গেল মম, আমার আর এই পৃথিবীতে কেউ রইল না। বলেই সিনথিয়া মুখ চেপে কেঁদে দিল। সিরাজও এবার শক্ত গলায় বলল, ছি মম, ছি, তুমি এতটা জঘন্য কাজ করতে পারলে? আমি জানতাম তুমি লোভী, কিন্তু এখন খুনিও। আমি আর নিতে পারছি না ভাইয়া, তুমি এই মহিলাকে চোখের সামনে দিয়ে সরাও, নইলে আমিই রেগে কিছু করে ফেলবো। সুইটি বেগম এবার মুখ খুললেন, বাহ, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর? এত ছলনা, নিজেকে অপরাধী করা কার জন্য? তোদের জন্যেই তো, নইলে এত সম্পত্তি আমি কি করব বল? শিয়া পাশ থেকে ক্ষিপ্ত মেজাজে বলল, প্লিজ মম, নিজের পাপের ভাগিদার সবাইকে করো না। আর যাদের জন্য করলে মানে কি? কেউ কি তোমায় কসম দিয়েছিল এই সব করার জন্য? সিরাজ আবার বলে,
কারোর জন্য নয় মম, তুমি শুধু নিজের কথা ভাবো আর নিজের জন্য এইসব করেছো। প্রতিশোধের আগুনে তুমি দুটো প্রাণ কেড়ে নিলে, কি করে পারলে? একবারও ভাবলে না তোমার এই পাপের আঁচ আমাদের গায়েও লাগবে? সুইটি বেগম হতাশ হয়ে চেয়ে থাকলেন ছেলে মেয়ের দিকে। তিনি সত্যিই কি ভাবেননি ছেলে মেয়েদের কথা? শুধু নিজের কথাই ভেবেছেন সারাক্ষণ? না, এখন এইসব ভাবলে চলবে না। নিজেকে নিয়ে যখন সে ভাবেই, তখন সবার কথা শুনে কাজ নেই। আগে নিজে বাঁচুক, তারপর ছেলে মেয়েদের বোঝানো যাবে। সুইটি বেগম এবার হেসে বললেন, বেশ, মানলাম আমি স্বার্থপর, আমিই খারাপ। তাহলে আরেকটু খারাপ হয়, কি বলো সব? আচ্ছা শিয়াম, তোমার চন্দ্রা কোথায়? শিয়াম আশেপাশে সবাইকে একবার দেখে চোয়াল শক্ত করে দাঁড়ালো। সিনথিয়া চেঁচিয়ে উঠল, মম, আর কত নিচে নামবে তুমি? চন্দ্রা আপু কই? তুমি কোনো ক্ষতি করনি তো তার? সিরাজ শিয়া দুজনেই উত্তেজিত হয়ে বলল, সত্যি তো, ভাবি কই? আশা থেকে তো দেখলাম না। মম, সত্যি বলো, ভাবি কোথায়? ইন্দ্রা এতক্ষণে কাঁদা শুরু করে দিয়েছে চন্দ্রাকে না দেখতে পেয়ে। সুইটি বেগম কারোর কথায় পাত্তা না দিয়ে এবার শিয়ামের সামনে গিয়ে বললেন, তা শিয়াম, তোমার প্রাণপ্রিয় বউকে চায় নাকি এই পুরো সম্পত্তির মালিকানা? ভেবে বলবে, আমার একটা কলে কিন্তু তার প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে। এতগুলো পাপ করেই ফেলেছি যখন, আর একটা নয় করেই জেলে গেলাম। সবাই এবার ভয় পেয়ে গেল। শুধু ভাবভঙ্গি পাল্টালো না শিয়ামের মুখের। সে আগের মতোই স্বাভাবিক থেকেই বলল, চন্দ্রর সামনে এই সম্পত্তির এক কানাও মূল্য আমার কাছে নেই, সেটা এখানে উপস্থিত প্রায় সবাই জানে। তবে হ্যাঁ, আমার বাবা মায়ের এত কষ্টের অর্জন করা জিনিস আমি তোমার মতো একজন খুনির হাতে নীরবে তুলে দিলে তারা আমায় কোনো দিন ক্ষমা করতেন না। আর রইল চন্দ্রার কথা, এই পিয়াস ভিতরে আয়। পিয়াস ভিতরে আসতেই সুইটি বেগমের মাথায় যেন এবার বাজ পড়ল। তার শেষ দান, তাও যে এভাবে মাঠে মারা যাবে তা তিনি কল্পনাও করেননি। পিয়াস চন্দ্রার এক হাত ধরে ভিতরে নিয়ে আসছে। চন্দ্রার মাথায় হাতে ব্যান্ডেজ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সে সামনের দিকে আসছে। চন্দ্রাকে এভাবে দেখে ইন্দ্রা আর শিয়া দৌড়ে গিয়ে তাকে ধরল। শিয়াম বাঁকা হেসে সুইটি বেগমকে বলল, আরে মণি, চমকে গেলে নাকি? এতটা আশা করনি তাই না? তোমারও বোঝা উচিত ছিল আমি আর সেই ছোট শিয়াম নেই যে কিনা তার মনির অন্ধভক্ত ছিল, যার এক কথায় শিয়াম নিজের প্রাণ দিতেও প্রস্তুত ছিল। তোমায় মায়ের আসনে বসিয়েছিলাম মনি, তবে আমি ভুলে গিয়েছিলাম কাক ময়ূরের পালক লাগালেও ময়ূর হতে পারে না। সুইটি বেগম এবার চেঁচিয়ে উঠলেন, শিয়াম, কথা সংযত করো। পিয়াস সুইটি বেগমকে এভাবে চেঁচাতে দেখে গার্ডদের ইশারা করতেই তারা মিনিট কয়েকের মধ্যেই পুলিশ নিয়ে এলো। সুইটি বেগম এতক্ষণ বোধহয় উপলব্ধি করলেন সব পাওয়ার আশায় তার কাছে আর কিচ্ছু নেই। সে নিঃস্ব, না আছে তার কাছে পয়সা আর না আছে আপনজন। তিনি সেখানেই দাঁড়িয়ে হু হু করে কেঁদে দিলেন। শিয়ামের ইশারায় পুলিশ সব পেপারস দেখে সুইটি বেগমকে অ্যারেস্ট করলেন। সিনথিয়া এই দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পিয়াস সামনে থাকায় সিনথিয়াকে ধরে ফেলল। সবাই জল নিয়ে এসে সিনথিয়ার মুখে ছিটাতে লাগলো। সবার মনের মধ্যেই এখন যেন এক নীরব ঝড় চলছে, কিন্তু কেউই তা প্রকাশ করতে রাজি নয়। সবাই স্বাভাবিক, যেন কিছুই হয়নি একটু আগে।